আজ নিজ হাতে স্বামীর দ্বিতীয় বউকে বরণ করছে সিনথিয়া। ৩ বছরের সংসার, সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি, ভালোবাসা, খুনসুটি সব আজ একটা বাচ্চার কারণে হেরে গেল। হ্যাঁ, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। সিনথিয়া যার বিয়ের বয়স ৩ বছর, এই ১০ বছরের সংসারে ভালোবাসার কমতি ছিল না, ছিল শুধু এক অপূর্ণতা। তার বাচ্চা না হওয়ার কারণে আজ তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, আর সেই বউকে নিজ হাতে বরণ করেছে। ৩ বছর আগে সেও একই জায়গায় লাল টুকটুকে শাড়ি পরে তার স্বামীর পাশে দাঁড়িয়েছিল, আর আজ তার স্বামীর পাশে অন্য নারী। এই অনুভূতি কোনো ভাষায় প্রকাশ করার মতো না। কথায় আছে না, মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না, তার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু তাও সে পাথরের মতো দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যেন সে সতীনকে খুশি মনে বরণ করেছে। রোকেয়া মির্জা অর্থাৎ তার শাশুড়ি বলল, বড় বউ এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, তাড়াতাড়ি বরণ করো। হ্যাঁ করছি মা। সবাই সিনথিয়ার দিকে তাকিয়ে আছে। এমন দৃশ্য হয়তো তারা কখনো দেখেনি, আর না হয়তো দেখবে। বরণ করা হলো, নতুন বউকে ভেতরে প্রবেশ করানো হলো। রোকেয়া মির্জা পরম আদরে তার ছেলে আর ছেলের বউকে ড্রয়িং রুমের সোফায় বসালেন। সিনথিয়ার শাশুড়ি নতুন বউকে মিষ্টি মুখ করালেন। পাশেই তার স্বামী সাব্বির বসে আছে মাথা নিচু করে। সিনথিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আচ্ছা, একটা বাচ্চাই সব হয়তো, না হলে কি করে একটা মানুষ আমার সব ভালোবাসার প্রতিশ্রুতি ভুলে গিয়ে অন্যের হয়ে গেল। এসব নিজে নিজে বিড়বিড় করে শুরু করলো। ভাবতেও অবাক লাগে, যে স্বামী তাকে এত ভালোবাসতো, সেই স্বামী তার কাছে দ্বিতীয় বিয়ে করার জন্য অনুমতি চেয়ে বিয়ে করলো একটা বাচ্চার জন্য। শুধু স্বামী না, তার শ্বশুর শাশুড়ি সবাই কত পাষাণ। একসময় তারা সবাই চোখে হারাতো, অথচ আজ তারা তার জন্য সতীন নিয়ে আসলো তার হাতে পায়ে ধরে। ভাবতে খুব হাসি পায়। তার স্বামী তাকে যখন বলল সে শুধুই তাকে মন থেকে ভালোবাসে, তার জায়গা কাউকে দিবে না, সে শুধু বাচ্চার জন্যই বিয়ে করেছে, তখন তার প্রচুর হাসি পেয়েছিল। এসব সে এক কোণে দাঁড়িয়ে ভাবছিল। হঠাৎ শাশুড়ির ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসলো, দীর্ঘশ্বাস ফেললো। হ্যাঁ বলুন। শোনো বউ, বলছিলাম কি, আজ তো নতুন বউ আর সাব্বিরের বাসর রাত, তুমি বরং গেস্ট রুমে চলে যাও মা। সিনথিয়া হেসে বলল, মা আপনার চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। যেখানে গোটা মানুষটাকে দিয়ে দিলাম সেখানে রুম আর এমন কি। সাব্বিরের বাবা বলল, বৌমা এভাবে বলো না, তুমি তো জানো সব। হ্যাঁ বৌমা, এভাবে বলে আমাদের কাঠগড়ায় দাঁড় করিও না, আমরা যে নিরুপায়, একটা বাচ্চা। থাক মা, আর বারবার এটা বলে আমাকে লজ্জা দিবেন না। সাব্বির সিনথিয়ার কথা শুনে তার দিকে তাকালো। সিনথিয়া চোখ সরিয়ে নিল। মা, আমি মানুষটা আর রুম দুইটাই ওকে দিয়ে দিলাম, কিন্তু প্লিজ আমি নিজে ওদের বাসর ঘরে দিয়ে আসতে পারবো না। এটা অন্তত আমাকে করতে বলবেন না। আমিও মানুষ, আমি কোনো রোবট নই। সবাই তার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। সিনথিয়ার এক মুহূর্ত দাঁড়ালো না, এক দৌড়ে চলে গেল। ঘড়িতে যখন রাত 12টা, নতুন বউকে বাসর ঘরে দিয়ে আসা হলো। নতুন বউয়ের নাম মাহিরা। গরিব বাবা মায়ের মেয়ে, তাই বিবাহিত পুরুষ হওয়া সত্ত্বেও তাকে বিয়ে দিচ্ছে তার পরিবার, ছেলে বড় লোক বলে। শাশুড়ি মা নতুন বউকে বললেন, অনেক আশা করে তোকে এই বাড়িতে নিয়ে আসলাম, আমাদের আশা তুই পূর্ণ করিস মা। সাব্বিরের বাবা আর আমার খুব ইচ্ছে নাতি নাতনির মুখ দেখবো, আমাদের একমাত্র আশা ভরসা শুধু তুই। নতুন বউ শাশুড়িকে সালাম করে বলল, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই পরিবারের সবাইকে খুশি করতে পারি, সকলের সব আশা পূর্ণ করতে পারি। আমি জানি তুই পারবি, তুই এখানে বস মা, আমি দেখি সাব্বির কোথায়। শাশুড়ি মা চলে গেল। নতুন বউ বিছানায় বসে ভাবতে লাগলো, আচ্ছা, নিজের দুঃখ দুর্দশা দূর করতে আমি কি অন্য একটা মেয়ের জীবন কালো অন্ধকারে ঢেকে দিলাম? আমার জন্য কি অন্য কারো সংসার ভেঙে যাচ্ছে? কিন্তু এতে তো আমার কিছুই করার ছিল না। ভাবনা স্রেত পড়ল যখন ঘরে কেউ প্রবেশ করলো। ভেবেছিল তার স্বামী সাব্বির, কিন্তু না, তার সামনে অশ্রু ভেজা চোখ নিয়ে দাঁড়িয়ে আছে এক দুঃখিনী, যাকে দেখে মাহিরা বেশ মায়া হলো। সে কিছু বলার আগে সিনথিয়া বলল, তুমি খুশি হয়েছ তো আমার সংসার, আমার রুম আর আমার মানুষটাকে আমার থেকে কেড়ে নিয়ে? এই সব কিছুই আমি তোমাকে দান করলাম, তোমার থেকে আমি এসব আর কখনো চাইবো না। আপনি বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে বিয়েটা করিনি। আমি মা বাবা মরা মেয়ে, গরিব ঘরে জন্ম আমার। মামার ঘাড়ে বসেছিলাম, ওনারা সুযোগ খুঁজছিল আমাকে বিদায় করার। আর যখন এমন একটা পরিবার থেকে সম্বন্ধ এসে গেল যারা কিনা একটা সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করাতে চাচ্ছেন ছেলেকে, তখন আর আমার মামা মামি আমাকে কিছু জিজ্ঞাসা না করেই জোর করে। কথা শেষ হবার আগেই সিনথিয়া বলল, চাইলে তো পালিয়ে যেতে পারতে, দু চোখ যেদিকে যায় যেতে পারতে, রাস্তায় ভিক্ষা করতে পারতে, তবু তুমি এখানে এসে আমার সবকিছু নিয়ে নিয়েছো। শুধু এটা মনে রেখো, আজ তুমি আমার জীবনটা শুধরাতে আমার জীবন তরী এক অথৈ সাগরে ভাসিয়ে দিয়েছো। আমি তোমাকে অভিশাপ দিলাম, যে সন্তানের জন্য তোমাকে এত আশা করে এই পরিবারের সবাই নিয়ে এসেছে, আর যে সন্তান দেবার প্রতিশ্রুতি দিয়ে তুমি আমার সংসারে ভাগ বসিয়েছ, সেই সন্তান তুমি দিতে পারবে না। এটা আমার অভিশাপ, এক অভাগীর অভিশাপ। মাহিরা প্রচন্ড ধাক্কা খেলো। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। এত বড় অভিশাপ দিয়ে গেল তাকে। যদি এটা সত্যি হয়ে যায়, কিছুদিন পরই ডাক্তারের কাছ থেকে ফিরে সাব্বির তার বাবা মাকে খুশির সংবাদ দিল। সাব্বিরের মা বাবা দুজনেই বেশ খুশি হলো। বাবা বললেন, আমি জানতাম তুমি আমাদের নিরাশ করবে না, একটা বংশের প্রদীপের জন্য আমরা হাহাকার করছিলাম, তুমি আমাদের অনেক বড় উপকার করলে মা। শাশুড়ি বলল, এমন একটা লক্ষ্মী বউ আমরা চেয়েছিলাম, আল্লাহ আমাদের ইচ্ছা কবুল করেছেন। সাব্বির বলল, এতদিনে আমি বাবা ডাক শুনতে পাবো, আমার ভাবতেই যে কি আনন্দ লাগছে, তোমাদের কিভাবে বোঝাবো। এমন সময় মাহিরা খেয়াল করলো দূর থেকে কথাগুলো শুনছিল সিনথিয়া। মাহিরা সেদিকে এগিয়ে গেল। আপু, আপনি মা হবেন, এই পরিবারের বংশের প্রদীপ আসবে, আপনার কোল আলো করে থাকবে একটা ফুটফুটে সন্তান, যাকে আপনি নিজের মতো করে বড় করবেন। সিনথিয়া চুপ করে তাকিয়ে আছে। মাহিরা আবার বলল, কি হলো, আপনি খুশি হননি? আমার যে সন্তান আসবে
আসবে তাকে আমি আপনার হাতে তুলে দিব। আপনি যেভাবে চান তাকে আদর যত্নে বড় করবেন। আমি কখনো তাকে আপনার থেকে দূরে রাখবো না। সিনথিয়া এবার হেসে উঠল, এত জোরে হেসে উঠল যে তার সামনে থাকা মাহিরা অবাক হলো বটে। আর ওদিকে দরজায় দাঁড়ানো সাব্বির, তার বাবা মা প্রত্যেকেই ভীষণ বিস্মিত হয়ে গেল, কারণ এই মেয়েটাকে এভাবে হাসতে আর কেউ দেখেনি। কয়েক মাস পর খানবাড়ির বংশের প্রদীপ জন্ম নেওয়ার সময় হলো। তখন সবাই বেশ চিন্তিত, কখন একজন ডাক্তার আসবেন আর বলবেন নাও একটা ফুটফুটে সন্তান হয়েছে। সবাই এই আশায় বারবার তাকাচ্ছে ভেতরে। এমন সময় সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে একজন নার্স বেরিয়ে এলো। খানবাড়ির সদস্যরা তাকে ঘিরে ধরে জিজ্ঞাসা করলো ভেতরে অবস্থা কি। নার্স গম্ভীর মুখ করে বলল, আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি বাচ্চাটা মারা গেছে। সাব্বির বলল, এটা আপনি কি বলছেন? এটা হতেই পারে না। আমি গত মাসেও চেক আপ করিয়েছিলাম, তখন সবকিছু ঠিক ছিল। আর আপনি এখন কেন এটা বলছেন? সাব্বিরের বাবা বলল, দেখুন আপনাদের নিশ্চয়ই কোনো গাফিলতি আছে, আমি কিন্তু সবার নামে মামলা করব। সাব্বিরের মা বলল, আপনি কিছু মনে করবেন না, ওরা পাগল হয়ে গেছে। আপনি প্লিজ আমাকে সত্য কথা বলুন। আমি আপনাকে সত্য কথাই বলছি, বাচ্চাটা মারা গেছে আর ওই মেয়েটির অবস্থা খুব একটা ভালো না। আল্লাহ না করুক। নার্স পুরো কথা শেষ না করেই চলে গেল। খানবাড়িতে নেমে আসলো এক কালো অধ্যায়। মৃত বাচ্চা প্রসব করার খবর এতক্ষণে চলে গেছে মাহিরার কানে। তার শরীরের অবস্থা ভালো না। কান্না ভেজা চোখে মৃত্যুর অপেক্ষা করছিল তখন মাহিরা। এমন সময় সেখানে তার সামনে উপস্থিত হলো সিনথিয়া। তার অট্টহাসিতে মাহিরার কান ফেটে যাচ্ছে। বন্ধ করুন আপনার হাসি, আমি সহ্য করতে পারছি না। না, আজ আমার হাসি থামবে না। এতদিন আমি অনেক কেঁদেছি, তোর জন্য কেঁদেছি। আজ তো আমার হাসির দিন। আজ থেকে আমি মন খুলে হাসবো। কি বলেছিলাম মনে আছে? যে সন্তানের জন্য তোকে এত আশা করে সকলে নিয়ে এসেছে, আর যে সন্তানের জন্য তুই আমার সংসারটা ভেঙে দিলি, সেই সন্তান তুই ওদেরকে দিতে পারবি না। আমার আল্লাহ আছে, তিনি এর বিচার করেছেন। কথাগুলো বলে সিনথিয়া আরো জোরে জোরে হাসতে লাগলো। এদিকে মাহিরা মনে মনে তার মৃত্যু কামনা করছে, কারণ সেই অট্টহাসি তাকে মৃত্যুর থেকে বেশি যন্ত্রণা দিচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।